আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো টিভি নিউজে, সঙ্গে আছি আমি আফরিন সুমনা। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। হাটে হাড়ি ভাঙল ইসরায়েলি গণমাধ্যম। ইসরায়েলি সেনাদের চাকরি ছাড়ার হিড়িক, চাকরি থেকে পালিয়েছে কমপক্ষে 12,000 সদস্য। 970 কেজি ওজনের তুরস্কের সবচেয়ে শক্তিশালী অপারমাণবিক বোমা উন্মোচন। ইয়েমেনের হামলায় ডুবল জাহাজ, 10 নাবিককে আটক করল হুথি যোদ্ধারা। নিউ ইয়র্কে গুলিতে নিহত বাংলাদেশি পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলাম, তিনি একজন বীর। নিউ ইয়র্ক মেয়রের কণ্ঠে দিদারুল ইসলামের প্রতি শ্রদ্ধা। পুতিন নেতানিয়াহু ফোনালাপ ফাঁস, যা জানালো ক্রেমলিন। ইসরায়েলি 2 মন্ত্রীকে দেশে ঢুকতে দেবে না নেদারল্যান্ডস সরকার। পুতিনকে এবার 12 দিনের আলটিমেটাম দিলেন ট্রাম্প। দর্শক, শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। হাটে হাড়ি ভাঙল ইসরায়েলি গণমাধ্যম। ইসরায়েলি সেনাদের চাকরি ছাড়ার হিড়িক, চাকরি থেকে পালিয়েছে কমপক্ষে 12,000 সদস্য। নিজেদের নানা রকম কাণ্ডকীর্তি নিয়ে বরাবরই ধোঁয়াশা সৃষ্টি করে রাখতে ভালোবাসে ইসরায়েল, আর মধ্যপ্রাচ্য যেন সেই নাটকের প্রধান চারণভূমি, বিশেষ করে গাজা উপত্যকা। দখলদার প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকার নিঃসন্দেহেই একের পর এক নৃশংসতা চালিয়ে যাচ্ছে। তবে শুধু ফিলিস্তিনিদের উপরই নয়, নিজের সেনাদের বিপর্যয় নিয়েও যেন তারা চালাচ্ছে আরেক লুকোচুরি খেলা। ইসরায়েলি সরকার যেখানে সেনা হতাহতের তথ্য দিয়ে সরল সোজা পরিসংখ্যান দিচ্ছে, সেখানে খোদ ইসরায়েলি সংবাদ মাধ্যম ইয়েদিওত আহরনোত এক বিস্ফোরক প্রতিবেদন প্রকাশ করে সেই তথ্যে বড়সড় প্রশ্ন তুলে দিয়েছে। এই প্রতিবেদনে বলা হয়েছে, 2023 সালের অক্টোবর থেকে গাজা যুদ্ধ শুরুর পর কমপক্ষে 5,500 ইসরায়েলি সেনা ও পুলিশ সদস্য আহত হয়েছেন, যার বড় একটি অংশ চিরস্থায়ী শারীরিক প্রতিবন্ধী হয়ে গেছেন। শুধু তাই নয়, আগামী 2.5 বছরের মধ্যেই আহতের সংখ্যা 1 লাখ ছাড়িয়ে যাবে, যার অর্ধেকই মানসিকভাবে অসুস্থ বলে আশঙ্কা করা হচ্ছে। অথচ সরকারি হিসেবে আনুষ্ঠানিকভাবে ইসরায়েল বলছে আহত 6,145 এবং নিহত 895। এই বিপুল গড়মিল যেন আরো বড় সত্যকে আড়াল করার চেষ্টা। ইয়েদিওত আহরনোতের দাবি অনুযায়ী এ পর্যন্ত 10,000-এরও বেশি সেনা মানসিক অসুস্থতায় ভুগছেন, যাদের মধ্যে 3,679 জন ভুগছেন পিটিএসডিতে। শুধু 2024 সালে প্রায় 9,000 সেনা মানসিক স্বাস্থ্য পরীক্ষার জন্য আবেদন করেছেন, যার মধ্যে উদ্বেগ, হতাশা, তীব্র আতঙ্কের মতো সমস্যা স্পষ্ট। গত বছর 1,600 জনকে আনুষ্ঠানিকভাবে পিটিএসডি রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে, যাদের মধ্যে 1,512 জন পুরুষ এবং বাকিরা নারী সদস্য। পিটিএসডি আক্রান্তদের মধ্যে 693 জন গাজার অভিযানে অংশগ্রহণ করেছিলেন, যাদের মধ্যে 144 জন ছিলেন নিয়মিত বাহিনীর, 184 জন অতিরিক্ত বাহিনীর এবং 500 জন সেনাবাহিনীর বিভিন্ন ইউনিটের। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গাজা যুদ্ধের পর 12,000 নিয়মিত এবং অতিরিক্ত বাহিনীর সদস্য সেনাবাহিনী ত্যাগ করেছেন। এই প্রবণতা শুধু সামরিক নয়, দেশের অর্থনীতিতেও সরাসরি প্রভাব ফেলছে, কারণ সেনাদের মানসিকভাবে বিপর্যস্ত হওয়া কর্মক্ষমতা হ্রাস এবং জনবল সংকট তৈরি করছে। ইসরায়েল ভিত্তিক 2টি শীর্ষস্থানীয় মানবাধিকার সংস্থা বেথসেলেম ও ফিজিশিয়ানস ফর হিউম্যান রাইটস বলছে, গাজায় ইসরায়েল গণহত্যা চালাচ্ছে। তাদের দাবি, ইসরায়েলকে থামানো তার পশ্চিমা মিত্রদের নৈতিক এবং আইনি দায়িত্ব, কারণ এই যুদ্ধ শুধু ফিলিস্তিনিদেরই নয়, ইসরায়েলি সমাজের মনস্তত্ত্বকেও ভেঙে দিচ্ছে। 970 কেজি ওজনের তুরস্কের সবচেয়ে শক্তিশালী অপারমাণবিক বোমা উন্মোচন। তুরস্ক ইস্তানবুলে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রতিরক্ষা শিল্প মেলা 2025-এ তাদের সবচেয়ে শক্তিশালী অপারমাণবিক বোমা গাজ্জাব উন্মোচন করেছে। 2000 পাউন্ড বা প্রায় 970 কেজি ওজনের এই বোমাটি তৈরি করেছে তুরস্কের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গবেষণা ও উন্নয়ন কেন্দ্র। এক সরকারি কর্মকর্তা আনাদোলু এজেন্সিকে জানান, বোমাটি প্রতি মিটারে 10.16টি বিস্ফোরণ ঘটাতে পারে, যেখানে 7
সাধারণ 3 মিটার ব্যবধানে একটি বিস্ফোরণ ঘটে। এতে এর বিধ্বংসী ক্ষমতা অনেক বেশি। এটি F-16 যুদ্ধবিমান থেকে ফেলা যায়। তিনি আরও জানালো, R&D সেন্টর বিস্ফোরক ও ফিলার ডিজাইনে পরিবর্তন এনেছে। এর গুণগত যাচাই ও সার্টিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং এটি ব্যবহারের জন্য সম্পূর্ণ প্রস্তুত। এদিন কর্মকর্তারা আরও একটি বোমা সম্পর্কে তথ্য দিয়েছেন, যার নাম নেপ-2 ঘোস্ট। এর ওজনও 970 কেজি এবং একে বিশ্বের অন্যতম সেরা বাংকার বিধ্বংসী বোমা হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। এই বোমা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মতো স্থাপনাগুলোর সুরক্ষিত কংক্রিট কাঠামো ভেদ করতে সক্ষম। কর্মকর্তারা বলেন, যুক্তরাষ্ট্রে তৈরি সাধারণ মিসাইল C-35 গ্রেড কংক্রিটে 2.4 মিটার পর্যন্ত প্রবেশ করতে পারে, যেখানে নেপ-2 7 মিটার গভীর পর্যন্ত C-50 গ্রেড কংক্রিট ভেদ করতে পারে। একটি পরীক্ষামূলক অভিযানে নেপ-2 বোমাটি একটি দ্বীপে ফেলে দেখা যায় এটি 90 মিটার গভীর পর্যন্ত প্রবেশ করে ভূমিধস, গ্যাস নির্গমন এবং পাথর ধ্বংসের মতো বিস্ফোরণ ঘটায়। F-16 যুদ্ধবিমান থেকে নিক্ষেপণযোগ্য এই বোমার বিস্ফোরণ সময় 25 মিলিসেকেন্ডের পরিবর্তে 240 মিলিসেকেন্ডে নির্ধারণ করা হয়েছে, যা ধ্বংসাত্মক ক্ষমতা আরও বাড়িয়ে তোলে। সূত্র আনাদোলু এজেন্সি। ইয়েমেনের হামলায় ডুবল জাহাজ, 10 নাবিককে আটক করল হুথি যোদ্ধারা। ইয়েমেনের ইরান সমর্থিত হুথিরা সোমবার জানিয়েছে যে তারা গ্রিক পরিচালিত পণ্যবাহী জাহাজ ইটারনিটি সি থেকে 10 জন নাবিককে আটক করেছে, যে জাহাজটি তারা আক্রমণ করে এই মাসের শুরুতে লোহিত সাগরে ডুবিয়ে দেয়। লাইবেরিয়ার পতাকাবাহী ইটারনিটি সি ছিল এই মাসে হুথি যোদ্ধাদের আক্রমণে ইয়েমেনের উপকূলে ডুবে যাওয়া দ্বিতীয় জাহাজ। গ্রিক পরিচালিত আরেকটি জাহাজ ম্যাজিক সিস কয়েকদিন আগে ডুবে যায়। ফিলিপাইন সরকার মঙ্গলবার নিশ্চিত করেছে যে উদ্ধার হওয়া নাবিকদের মধ্যে 9 জন ফিলিপিনো। অভিবাসী শ্রমিক মন্ত্রী হ্যান্স ক্যাকডাক বলেছেন যে নাবিকরা তাদের পরিবারের বিবরণের ভিত্তিতে ভালো শারীরিক অবস্থায় আছেন এবং সরকার তাদের মুক্তি এবং নিরাপদ প্রত্যাবর্তনের জন্য কাজ করছে। দুটি জাহাজের উপর হামলা হুথিদের জাহাজ চলাচলের উপর নতুন করে আক্রমণের ইঙ্গিত দেয়, যারা 2024 সালের ডিসেম্বরের মধ্যে 100টিরও বেশি জাহাজে হামলা চালিয়েছিল। গাজা যুদ্ধে ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশের জন্য এই আক্রমণগুলো পরিচালনা করে। নতুন করে হামলা শুরুর পর 10 জন হুথিদের হাতে আটক রয়েছে বলে ধারণা করা হচ্ছে। সোমবার হুথি গোষ্ঠী 10 জন নাবিকের ছবি সহ 6 মিনিটের একটি ভিডিও প্রকাশ করেছে, যাদের মধ্যে কয়েকজন তাদের পরিবারের সাথে যোগাযোগ করেছে। তারা সাক্ষ্য দিয়েছে যে ক্রু সদস্যরা ইসরায়েলি বন্দরে জাহাজ চলাচলের ওপর হুথিদের সামুদ্রিক নিষেধাজ্ঞা সম্পর্কে অবগত ছিলেন না। তারা বলেছে যে জাহাজটি সার বোঝাই করার জন্য ইসরায়েলের ইলাত বন্দরে যাচ্ছিল। সূত্র রয়টার্স। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সাহসিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত নিউ ইয়র্ক পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলাম। নিজের কর্মনিষ্ঠা, আত্মত্যাগ ও মানবিকতার জন্য নিউ ইয়র্কবাসীর কাছে এখন তিনি বীরের মর্যাদা পাচ্ছেন। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে নিউ ইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস বলেন, তিনি ছিলেন প্রকৃত অর্থেই এই শহরের প্রতিনিধি। তিনি ঈশ্বর ভক্ত, ধর্মনিষ্ঠ এবং একজন বিশ্বাসী মানুষ ছিলেন। নিউ ইয়র্ককে তিনি ভালোবেসেছেন হৃদয় দিয়ে। আমি গতকাল রাতেই তার পরিবারের সঙ্গে দেখা করেছি এবং তাদের বলেছি তিনি একজন বীর ছিলেন। আমরা তার মতো মানুষকে নিয়ে গর্ব করি। সোমবার সন্ধ্যায় নিউ ইয়র্ক শহরের ম্যানহাটনে একটি বহুতল ভবনে 27 বছর বয়সী এক যুবক শেন ডেভন তামুরা আকস্মিকভাবে ঢুকে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করেন। সেই প্রাণঘাতী হামলার সময় দায়িত্ব পালন করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন অফিসার দিদারুল ইসলাম। ওই হামলায় আরও 3 জন নিহত হন। পরে ওই বন্দুকধারীও মারা যান। প্রাথমিকভাবে জানা গেছে শেন তামুরা মানসিকভাবে অসুস্থ ছিলেন। নিউ ইয়র্ক পুলিশ বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, অফিসার দিদারুল ইসলাম সর্বোচ্চ দক্ষতা ও নিষ্ঠা নিয়ে কাজ করেছেন। শহরের বাসিন্দাদের জীবন বাঁচাতে নিজের জীবন উৎসর্গ করেছেন। তার এই মৃত্যু আমাদের গভীরভাবে শোকাহত করেছে। আমরা তার আত্মার শান্তি কামনা করছি এবং আজীবন তার স্মৃতিকে সম্মান জানাবো। দিদারুল ইসলাম নিউ ইয়র্কের ব্রঙ্কস এলাকার 47 নম্বর প্রিসিংক্টে কর্মরত ছিলেন।
2021 সালে তিনি নিউ ইয়র্ক পুলিশ বিভাগে যোগ দেন। পারিবারিক জীবনেও দিদারুল ছিলেন দায়িত্বশীল। নিউ ইয়র্ক পুলিশ কমিশনার জেসিকা টিস্ট জানান, দিদারুলের স্ত্রী 8 মাসের অন্তঃসত্ত্বা। দম্পতির 2টি সন্তান রয়েছে এবং তারা তৃতীয় সন্তানের অপেক্ষায় ছিলেন। সূত্র নিউ ইয়র্ক পোস্ট। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সোমবার একটি ফোন আলাপে মধ্যপ্রাচ্যের চলমান সংকট, বিশেষ করে সিরিয়া ও ইরান ইসরায়েল উত্তেজনার নানা বিষয়ে আলোচনা করেছেন বলে জানিয়েছে ক্রেমলিন। ক্রেমলিনের বিবৃতিতে বলা হয়েছে, সিরিয়ার পরিস্থিতি, আঞ্চলিক স্থিতিশীলতা এবং ইরানের সঙ্গে সাম্প্রতিক সংঘর্ষ নিয়েই মূলত দুই নেতা কথা বলেন। পুতিন জোর দিয়ে বলেন, সিরিয়ার ঐক্য, সার্বভৌমত্ব ও ভূখণ্ডগত অখণ্ডতা রক্ষা করা অত্যন্ত জরুরি। রাশিয়া এই অঞ্চলে শান্তিপূর্ণ সমাধানের পক্ষে এবং ইসরায়েল ইরান দ্বন্দ্ব নিরসনে মধ্যস্থতা করতে প্রস্তুত বলে জানান পুতিন। তিনি বলেন, ইরানি পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে উদ্ভূত উত্তেজনা কমিয়ে আনার জন্য আমরা সম্ভাব্য সব রকম সহযোগিতা করতে প্রস্তুত। গত বছর সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সরকার পতনের পর ইসরায়েল গোলান মালভূমির বাইরে নিজেদের উপস্থিতি বাড়িয়েছে। ইসরায়েলের দাবি, তাদের সীমান্তের কাছে শত্রু শক্তি যাতে প্রভাব বিস্তার করতে না পারে তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ। এদিকে চলতি মাসের শুরুতে ইসরায়েলি বাহিনী সিরিয়ার রাজধানী দামেস্কে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওপর একাধিক বিমান হামলা চালায়। ইসরায়েল দাবি করে, দক্ষিণ সিরিয়ার দ্রুজ সংখ্যালঘুদের রক্ষার জন্যই এই হামলা চালানো হয়। পরবর্তীতে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও সিরিয়ার অন্তর্বর্তীকালীন নেতা আহমদ আল শারা মার্কিন মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি চুক্তিতে উপনীত হন। ক্রেমলিন আরও জানিয়েছে, পুতিন ও নেতানিয়াহু ভবিষ্যতেও দ্বিপক্ষীয় এবং আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা অব্যাহত রাখার ব্যাপারে একমত হয়েছেন। সূত্র আরটি। ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভি ও অর্থমন্ত্রী বেজালেন স্মটরিচ ইউরোপের দেশ নেদারল্যান্ডে প্রবেশ করতে পারবেন না। মঙ্গলবার 29 জুলাই এ তথ্য জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম জেরুজালেম পোস্ট। প্রতিবেদনে বলা হয়, গত রাতে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয় নেদারল্যান্ড সরকার। ডাচ পররাষ্ট্রমন্ত্রী ক্যাসপার ভেদেল ক্যাম্প বলেন, আমাদের মন্ত্রিসভা ইসরায়েলি মন্ত্রী স্মটরিচ ও বেন গভিকে অবাঞ্ছিত ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি তাদেরকে শেনজেন নিবন্ধন ব্যবস্থায় অনাকাঙ্ক্ষিত বিদেশি হিসেবেও তালিকাভুক্ত করতে আমরা অঙ্গীকারবদ্ধ। এটি বাস্তবায়িত হলে ইসরায়েলের এই দুই মন্ত্রী শেনজেন ভিসার আওতায় থাকা দেশগুলোকেও প্রবেশ করতে পারবে না। ডাচ পররাষ্ট্রমন্ত্রী এর কারণ হিসেবে বলেন, ইসরায়েলি মন্ত্রীরা বারবার ফিলিস্তিনি গোষ্ঠীর বিরুদ্ধে সহিংসতায় জড়াতে অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের উস্কে দিয়েছেন, ধারাবাহিকভাবে অবৈধ বসতি স্থাপন ও সম্প্রসারণের পক্ষে কথা বলেছেন এবং গাজা উপত্যকায় জাতিগত নিধনের আহ্বান জানিয়েছেন। ডাচ মন্ত্রী জানান, নেদারল্যান্ডে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতকে ডেকে বলা হবে যে আপনি নেতানিয়াহু সরকারকে তাদের দৃষ্টিভঙ্গি বদলানোর আহ্বান জানাবেন। চলমান পরিস্থিতি অসহনীয়, এটা কোনোভাবেই আরও চলতে দেয়া যাবে না। পাশাপাশি যুদ্ধবিরতির জন্য হামাসের উপর চাপ অব্যাহত রাখা হবে। আজ সকালে নেদারল্যান্ডের ওই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় বেন গভি জানান, তিনি ইসরায়েলের পক্ষে কাজ করে যাবেন। এর আগে গতকাল ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ ও ডাচ প্রধানমন্ত্রী ডিক স্কফের মধ্যে বাকবিতণ্ডা দেখা দেয়। গাজায় চলমান মানবিক সংকটের প্রতিক্রিয়া হিসেবে ইসরায়েলের বিরুদ্ধে ইউরোপের পক্ষ থেকে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার পক্ষ নিয়ে নেদারল্যান্ড আনুষ্ঠানিক বিবৃতি দেওয়ার পর দুই দেশের নেতারা সমাজ মাধ্যমে বিবাদে জড়ান। ইউক্রেনের যুদ্ধ বন্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নতুন করে 10 থেকে 12 দিনের সময় দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সময়ের মধ্যে যুদ্ধবিরতি না হলে রাশিয়া এবং দেশটির সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক রাখা দেশের উপর উচ্চ হারের শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সোমবার 28 জুলাই স্কটল্যান্ডের টার্নবেরি গলফ কোর্সে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে বৈঠকের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইউক্রেন যুদ্ধ অবসানের বিষয়ে এই মন্তব্য করেন তিনি। চলতি মাসের শুরুতে যুদ্ধ বন্ধে 50 দিনের সময়সীমা বেঁধে দিয়েছিলেন ট্রাম্প। তবে এই বিষয়ে রাশিয়ার
পক্ষ থেকে কোনো ইতিবাচক প্রতিক্রিয়া না পাওয়ায় তিনি পুতিনের প্রতি হতাশা উল্লেখ করেন ট্রাম্প। তিনি বলেন, আমি আজ থেকে শুরু করে 10 অথবা 12 দিনের একটি নতুন সময়সীমা নির্ধারণ করতে যাচ্ছি। এখানে অপেক্ষা করে কোনো লাভ নেই, কারণ আমরা কোনো অগ্রগতি দেখতে পাচ্ছি না। ট্রাম্প আরও ইঙ্গিত দেন তিনি পুতিনের সঙ্গে আর কোনো আলোচনায় আগ্রহী নন। তিনি বলেন, ট্রাম্পের দাবি পূরণ না করলে মস্কোর ওপর নিষেধাজ্ঞা এবং শুল্ক আরোপ শাস্তি হিসেবে ব্যবহার করা হবে। মার্কিন প্রেসিডেন্ট বলেন, অপেক্ষা করার কোনো কারণ নেই। যদি আপনি জানেন উত্তর কি হতে চলেছে তাহলে অপেক্ষা কেন? তবে আমি রাশিয়ার সঙ্গে এটা করতে চাই না। আমি রাশিয়ান জনগণকে ভালোবাসি। এদিকে ট্রাম্পের এই ঘোষণায় এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি ক্রেমলিন। তবে এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে কিয়েভ। সূত্র রয়টার্স, সিএনএন। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো টিভি নিউজে। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। হাটে হাড়ি ভাঙল ইসরায়েলি গণমাধ্যম। ইসরায়েলি সেনাদের চাকরি ছাড়ার হিড়িক। চাকরি থেকে পালিয়েছে কমপক্ষে 12,000 সদস্য। 970 কেজি ওজনের তুরস্কের সবচেয়ে শক্তিশালী অপারমাণবিক বোমা উন্মোচন। ইয়েমেনের হামলায় ডুবল জাহাজ, 10 নাবিককে আটক করল হুথি যোদ্ধারা। নিউ ইয়র্কে গুলিতে নিহত বাংলাদেশি পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলাম, তিনি একজন বীর। নিউ ইয়র্ক মেয়রের কণ্ঠে দিদারুল ইসলামের প্রতি শ্রদ্ধা। পুতিন নেতানিয়াহু ফোনালাপ ফাঁস, যা জানালো ক্রেমলিন। ইসরায়েলি 2 মন্ত্রীকে দেশে ঢুকতে দেবে না নেদারল্যান্ডস সরকার। পুতিনকে এবার 12 দিনের আলটিমেটাম দিলেন ট্রাম্প। এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।